হঠাৎ করেই শরীরের অনেকাংশে লালচে লালচে ভাব, তীব্র চুলকানি এবং জায়গায় জায়গায় সোয়েলিং হয়ে যাচ্ছে, ফোলা ফোলা অংশ দেখা যাচ্ছে। আপনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন না তো? তাহলে আজকের ভিডিওটি বিস্তারিত জেনে নেবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসরিন নিপা। আমাদের শরীরে যে হেলদি ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থাকে তারা আমাদের শরীরের নর্মাল এনভায়রনমেন্টটাকে মেনটেন করে। যখন বাইরে থেকে এমন কোনো উপাদান আমাদের নাক, মুখ, চোখ বা শরীরের যে কোনো অংশের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে, তখন এই শরীরের ভেতরের উপকারী জীবাণুগুলো তাদেরকে শত্রু মনে করে এবং ফাইট করে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই ফাইটিংয়ের টাইমটাই আপনার শরীরে এই লালচে দাগ, তারপরে র্যাশ, ফোলা ফোলা, তীব্র চুলকানি এইভাবে প্রকটভাবে ধরা দেয়। তার মানে বুঝতে হবে আপনার কোনো কিছু দিয়ে অ্যালার্জি হচ্ছে। প্রথমে আপনাকে জানতে হবে কি কি উপাদান দিয়ে আপনি অ্যালার্জির সম্মুখীন হতে পারেন। আপনি একটু গোয়েন্দাগিরি করে আপনি কোন জিনিসটা থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটাকে আপনার জীবন থেকে বের করে দিতে হবে। আমি কিছু উপাদানের উদাহরণ দিচ্ছি, আপনি জেনে নিন এবং খুঁজে নিন যে আপনি এর মধ্যে কোনোটাতে আক্রান্ত হচ্ছেন না তো। প্রথমত ডাস্ট মাইট। ডাস্ট মাইট হচ্ছে আমাদের শরীর থেকে প্রায়ই মরা চামড়া পড়তে থাকে। এটা আমাদের মানে সজ্ঞানে বা অজ্ঞানে, কারণ এগুলো আমরা চোখে সবটাই দেখতে পারি না। মুখের চামড়া থেকে হতে পারে, শরীরের বিভিন্ন অংশ থেকে। এই মরা চামড়াগুলো খেয়ে বেঁচে থাকে এক ধরনের ডাস্ট মাইট, যেগুলো আমরা আমাদের ব্যবহৃত যে জিনিসপত্র আছে বা ঘরের মধ্যেই অবস্থান করে। যেমন আপনার যে বিছানাটা, বালিশের কভার, আপনার গায়ে দেওয়ার কাঁথা, কম্বল, কমফোর্টার, অথবা আপনার ঘরে ব্যবহৃত কার্পেট, পাপোশ থেকে। তো এগুলোকে মানে আপনার ব্যবহৃত বিছানার চাদর বা বালিশের কভার, কোলবালিশের কভার, এইগুলোকে প্রতি সপ্তাহে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ ডাস্ট মাইটগুলো আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু এদের উপস্থিতি থাকে। আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকে তাহলে হয়তো বা এদের উপস্থিতির পরেও আপনি কোনোভাবে আক্রান্ত হবেন না, কিন্তু কোনো কারণে বা হঠাৎ করেই আপনার শরীরে এরা আক্রমণ করে ফেলতে পারে, তখন হয়তো আপনি এই অ্যালার্জির সমস্যায় পড়ে যাবেন। এছাড়া কার্পেটগুলো, পাপোশগুলো বা আপনার ঘরে ব্যবহৃত যে জিনিসপত্র আছে যেগুলো ভিজা কাপড় দিয়ে মুছে ফেলা যায় বা শুকনা কাপড় দিয়ে মুছতে হয়, এগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে ডাস্ট মাইট জায়গা করে নিতে না পারে। দ্বিতীয়ত, আপনার ঘরে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, ঘরে আলো বাতাস ঠিকমতো না ঢোকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকে, তাহলে ছত্রাকের আক্রমণ হওয়া খুবই স্বাভাবিক। তো এই স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে না হয়, এজন্য ঘরের মেঝে, ঘরের দেয়াল, টাইলস সব কিছু সবসময় পরিষ্কার রাখতে হবে। ঘরে ইনডোর প্ল্যান্ট থাকলে সেগুলো, যদি আপনি অ্যালার্জির রোগী হয়ে থাকেন তাহলে এগুলো ঘরে না রাখাই ভালো। ঘরে দরজা জানালা খুলে দিয়ে পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করতে দিতে হবে, তাহলে আপনি ছত্রাকের আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবেন। আমাদের প্রায়ই দেখা যায় যে আমরা খুব ঠান্ডার সময়ে অথবা একটু ঠান্ডার মধ্যে এসির মধ্যে থাকলেই আমাদের গড়গড় করে নাক দিয়ে সর্দি পড়তে থাকে, হাঁচি হতে থাকে। অনেকের সকালবেলা ঘুম থেকে ওঠার পরই তীব্র হাঁচি, একসাথে হয়তো 30, 50, 60 বার হাঁচি দিচ্ছি আমরা। তো এই সমস্যাটা আপনার ধুলাবালি থেকে হতে পারে, কারণ আমাদের ঘরে বলেন, ঘরের বাইরে আমরা যখন বের হই তখন বাইরের এনভায়রনমেন্টে বলেন, এই ধুলাবালিটা থাকেই। আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ঠান্ডার সময় আপনি এসি ব্যবহার না করে আপনি ফ্যান ব্যবহার করবেন, রুমটা ঠান্ডা হবে এবং তারপর ফ্যান অফ করে দিতে পারেন। অতিরিক্ত ঠান্ডার যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, যেহেতু আপনার যদি ঠান্ডায় অ্যালার্জির সমস্যা হয়। এছাড়া অনেক সময় অতিরিক্ত ঘামলে এই অ্যালার্জির সমস্যা হয়। আপনি ধরেন ব্যায়াম করলেন বা বাইরে থেকে বাসায় ফেরার পর অতিরিক্ত ঘামছেন, আপনি সাথে সাথে ঠান্ডা পানি খাওয়া বা গিয়ে এই ঘামটা শরীরে শুকাতে না দিয়ে আপনি মুছে নিবেন পরিষ্কার একটা কাপড় দিয়ে বা পরিষ্কার তোয়ালে গামছা দিয়ে, এবং আপনি একটা বাতাস আসে এরকম একটা পরিবেশে বসে তারপরে ঠান্ডা হবেন, যাতে এই ঘাম থেকে আপনার অ্যালার্জি না হয়। কারণ ঘামটা অনেক ক্ষেত্রে আপনার শরীরের স্কিনে যে সোয়েটিং গ্ল্যান্ড আছে তার মুখগুলো বন্ধ করে দিতে পারে। ব্লক করে দিলে তখন এগুলো অনেকটা ইরিটেশনের কারণ হয়ে যায়।
এছাড়া বিভিন্ন কেমিক্যাল বা মেটাল থেকে হতে পারে। ধরেন আপনি লিফটে ঢুকেছেন, অন্য আরেকজন ব্যক্তি আরেক ফ্লোর থেকে লিফটে ঢুকলো, সে তীব্র পারফিউম ইউজ করেছে, আপনি সেই স্মেলটা নেওয়ার সাথে সাথেই তারপরে লিফট থেকে বের হওয়ার পর থেকে আপনার ক্রমাগত হাঁচি আর নাক থেকে পানি পড়ছে এবং শরীরে চুলকানি হচ্ছে। তো আপনার হয়তো বা স্মেল বা কেমিক্যাল জাতীয় বা অনেক ধরনের স্নো আছে, ফেস ওয়াশ আছে, এগুলো আপনি ব্যবহার করলে আপনার সমস্যা হচ্ছে। আপনি যদি জেনে যান তাহলে এগুলো অ্যাভয়েড করবেন। অনেকে থাকে ঘড়ি ব্যবহার করছে বা মেটালিক কোনো কিছু ইয়ার রিং ব্যবহার করছে, সেই ক্ষেত্রে কান ফুলে যাচ্ছে, চুলকাচ্ছে, হাতে এখানে র্যাশ হচ্ছে। অন্যজন ব্যবহার করলে তার হচ্ছে না, আপনার হচ্ছে। হ্যাঁ, আপনার হতেই পারে, কারণ আপনার বডির ইমিউনিটি লেভেল আর আরেকজনের ইমিউনিটি লেভেল সেম হবে না। আপনার যদি এগুলোতে সমস্যা হয় তাহলে অ্যাভয়েড ইট। তো আমি অনেকগুলো উপাদান বললাম, এবার বলবো কিছু খাবারের বিষয়ে। আমরা নর্মালি খাবারের উপাদানগুলো সবার মুখস্থ, যেমন হচ্ছে বেগুন, পুঁই শাক, সিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস। অনেকের ফার্মের মুরগিতে অ্যালার্জি হয় কিন্তু দেশি মুরগি খেতে পারে। অনেকের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দুধ এবং ডিমের কুসুমে অ্যালার্জি হয়। অনেকের বাদামে অ্যালার্জি হয়, তিলে অ্যালার্জি হয়। এখন আপনার কোনটাতে অ্যালার্জি হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যে কোনো খাবারেই অ্যালার্জি হতে পারে। ধরেন আপনি কোনো একটা খাবার খাচ্ছেন, তারপরে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো এই খাবারের মধ্যে এমন কোনো উপাদান আছে যেটা আপনার অ্যালার্জির সমস্যা করছে। তো এই সমস্যাটাকে দূর করতে হলে সেই খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। এবার জেনে নিন, যদি আপনার অ্যালার্জির সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন। আমাদের শরীরের যে হেলদি ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে, তারা এই যে বাইরের যে শত্রুগুলো ঢুকছে আমাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে, তখন তাদের বিরুদ্ধে ফাইট করার জন্য হিস্টামিন জাতীয় এক ধরনের পদার্থ নিঃসরণ করে। তো আমাদেরকে এই জিনিসটাকে রুখতে হবে। তো আপনার যদি অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। আমাদের দেশে প্রচলিত আছে কিছু অ্যান্টিহিস্টামিন, যেগুলো আপনাকে এই যে হিস্টামিন ব্লকের পাশাপাশি একটু ঘুম ঘুম ভাব দিবে। আর আরেক ধরনের আছে যে আপনার হিস্টামিন কাজ করবে কিন্তু আপনার কোনো সিডেশন হবে না। তো আমি দুই ধরনের গ্রুপেরই নাম বলে দিচ্ছি, আপনি যেটা আপনার জন্য সুইটেবল। অনেকে থাকেন যে রাতের একটা ফ্রেশ ঘুম হলো, আবার পরদিন অফিস করতে হচ্ছে, তাদের জন্য এই নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিনগুলো উপকারী হবে। আবার যারা বাসায় অবস্থান করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সিডেটিভ অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। কিন্তু আপনার যদি সিভিয়ার লেভেলের চুলকানি থাকে বা হচ্ছে এই অ্যালার্জি লেভেলটা তীব্র থাকে, সেক্ষেত্রে আপনি এই সিডেটিভ লেভেলের অ্যান্টিহিস্টামিনগুলো খেলে আপনার জন্য উপকারী হবে। তো সিডেটিভ অ্যান্টিহিস্টামিনগুলোর মধ্যে আছে হিস্টাসিন, জাইরিল, অ্যালসেট, সেট্রিজিন গ্রুপের, এগুলো খেতে পারেন। আর নন সিডেটিভের মধ্যে আপনার ফেক্সোফেনাডিন, রুপাটিডিন, তারপরে লোরাটিডিন, এই জাতীয় নানান অ্যান্টিহিস্টামিন আছে, ডেসলোরাটিডিন, মানে আপ টু ডেট হয়েই যাচ্ছে ক্রমাগত। অ্যাডাল্টরা আপনারা রাতের বেলা একটা করে খাবেন, যদি খুব সিভিয়ার হয় তাহলে সকালেও খেতে পারেন, সকালে এবং রাতে 2 বেলা। বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটা যেটা সিরাপ ফর্মে আমরা দিব, সেটা বাচ্চার ওজন এবং বয়স অনুযায়ী কতটুকু খেতে হবে এবং কয় বেলা খেতে হবে সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাকে জেনে নিতে হবে। এছাড়া আছে কিছু, আমরা চোখে যদি তীব্র অ্যালার্জি হয়, মানে চোখ চুলকাতে থাকে, সেক্ষেত্রে আমরা ড্রপ দিই। আমি নাম বলে দিচ্ছি স্পেসিফিকভাবে আপনাদের উপকারের জন্য। আমরা ক্লোরামফেনিকল আই ড্রপ সেটা আপনি 1 ফোঁটা করে চোখে দিতে পারেন। আমরা হচ্ছে 6 আওয়ারলি দিতে বলি, বা হচ্ছে 8 আওয়ারলি, মানে প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর আপনি দিতে পারেন। এছাড়া নাকের জন্য আমরা কিছু, নাকের ভিতরে এত বেশি সর্দি হয় এবং চুলকাতে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ড্রপ ইউজ করতে হবে। এগুলো আমরা ডিকনজেস্টেন্ট বলি। আমরা বাচ্চাদের ক্ষেত্রে মানে 1 বছর পর্যন্ত আমরা নরসল নেজাল ড্রপটা ইউজ করার অ্যাডভাইস করি। আর তারপরে হচ্ছে বিভিন্ন ড্রপ আছে, যেমন জাইলোমেটাজোলিন গ্রুপের। বাচ্চাদের ক্ষেত্রে এটা 0.025-এর নেজাল ড্রপ সেটা ইউজ করবে। আর বড়দের ক্ষেত্রে 0.5%-এর নেজাল ড্রপটা ইউজ করবে। 1 বা 2 ফোঁটা করে 2 নাকের ছিদ্রে দিবে দিনে 3 বেলা। আমি নামগুলো বলে দিচ্ছি আপনাদের যাতে কিনতে সুবিধা হয়। এটা বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন আফরিন, রাইনেক্স, রাইনোজল, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি নিয়ে নেবেন। চোখের গেল, নাকের গেল, আমি মুখে খাবারের ওষুধ বলে দিলাম। এবার বলবো স্কিনের জন্য। স্কিনে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি ক্যালামাইন লোশন ইউজ করতে পারেন, 1% মেথানল লোশন ক্রিম ইউজ করতে পারেন। এছাড়া সবসময় ময়শ্চারাইজিং ক্রিম শরীরে লাগিয়ে রাখবেন, মুখে, শরীরে, সব জায়গায়। এগুলো গেল স্কিনের কথা।
এবার আমি বলবো যে হচ্ছে যদি খুব সিভিয়ার লেভেলে হয় সেক্ষেত্রে অনেক সময় এই আর্টিকেরিয়ার চিকিৎসায় আমরা স্টেরয়েড দিয়ে থাকি। তবে আপনি অবশ্যই ফার্মেসির দোকান থেকে বা হচ্ছে গুগল ইউটিউব দেখে এই স্টেরয়েডটা খাওয়া শুরু করবে না, কারণ হয়তো এটা আপনাকে সাময়িক আরাম দিবে কিন্তু পরবর্তীতে স্টেরয়েডের যে সাইড ইফেক্টগুলো আছে সেটা আপনার এক জায়গার উপকার করবে, হয়তো আরও 10 জায়গায় সেটা উপকারের রাস্তা বন্ধ করে দিবে। তাই যদি এই স্টেরয়েড ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে জেনে নেবেন এবং আপনার ডোজটা ফিক্সড করে নেবেন। আচ্ছা, এছাড়া আরও নানান ধরনের চিকিৎসা আছে। যদি অনেকের এই অ্যালার্জিটা ফ্যামিলিয়াল থাকে বা হচ্ছে গিয়ে কোনো একটা উপাদান, যেমন আপনি ধুলাবালি বা হচ্ছে কোল্ড সিজনাল, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে কন্ট্রোলেবল হয় না, সেক্ষেত্রে আমরা ব্লাড টেস্টের পাশাপাশি, যেমন আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সেখানে ইওসিনোফিল লেভেলটা দেখি সেটা অনেক হাই থাকে, অনেক ক্ষেত্রে আমরা আইজিই লেভেল করি সেটা অনেক হাই থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ইনজেক্টেবল ফর্মে, এটা হচ্ছে ইমিউনোথেরাপি বলে, ইনজেক্টেবল ফর্মেও আপনাকে চিকিৎসা দিয়ে থাকে। সেটা হচ্ছে আপনার সিভিয়ারিটি লেভেল দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। আপনি নানান ধরনের ওষুধ খেয়ে থাকতে পারেন অন্য কোনো রোগের কারণে, যেমন আপনি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক খেয়ে থাকতে পারেন, সেটাতেও আপনার অনেক সময় অ্যালার্জির তৈরি করতে পারে। তো আপনার হচ্ছে কোনো কোনো মেডিসিন নিচ্ছেন, তারপরে সমস্যা দেখা দিল, কোনো খাবার খাচ্ছেন তারপরে এই সমস্যাটা দেখা দিল, বা আপনি আসলে ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটার পরপরই কোন কাজ করার পরপরই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ডক্টরকে দিতে পারেন সঠিকভাবে, বা আপনি নিজে জাজ করতে পারেন, তাহলে আপনি চেষ্টা করবেন সেই জিনিসটা পার্মানেন্টলি সরিয়ে দিতে আপনার লাইফ থেকে। ড্রাগের ক্ষেত্রে আমি বলবো, কোনো ড্রাগ নেওয়ার পরপর যদি আপনার এরকম কোনো রিয়াকশন হয় বা কোনো সমস্যা হয়, তাহলে আপনি ড্রাগটা সাডেন অফ করে দিবেন না, আপনি চিকিৎসকের সাথে কথা বলবেন। চিকিৎসক হয়তো আপনাকে সেই ড্রাগের অল্টারনেট হিসেবে অন্য একটা মেডিসিন অ্যাডভাইস করে দিবে। কারণ হচ্ছে এই ওষুধটা হয়তো আপনার জন্য রেজিস্ট্যান্ট বা আপনার জন্য রিয়াকশন করছে, অন্য আরও 10 জন রোগী হয়তো সেম ওষুধে তাদের কোনো রিয়াকশন হচ্ছে না। এটা আসলে যার যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লেভেল অনুযায়ী। আচ্ছা, আমি এগুলো আপনি নিজে নিজে কিভাবে ম্যানেজ করবেন সেগুলো আমি সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা এবং প্রতিষেধক ব্যবস্থা বলে দিলাম। এবার আমি বলে দিব যে কোন কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে মাস্ট যেতে হবে। ওয়ার্নিং সাইন, ধরেন আপনার লম্বা সময় ধরে আপনি এই অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তীব্র চুলকানি হচ্ছে, পুরো শরীর ফুলে গেছে, মনে হচ্ছে শরীরে পানি চলে আসছে, পুরো শরীর লাল হয়ে গেছে, মুখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে, এই ঠোঁটগুলো ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে, আপনার অনেক শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আপনি মরে যাবেন, অনেক ক্ষেত্রে আপনার অজ্ঞানের মতো ভাব হয় বা অজ্ঞান হয়ে যেতে পারেন, অনেক ক্ষেত্রে সিভিয়ার ভমিটিং শুরু হয়। এই যেই সমস্যাগুলো বললাম এগুলো হচ্ছে হাইপার অ্যাক্টিভ অ্যালার্জিক রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটির কারণে হয়। আপনার শরীরে যে ইওসিনোফিল সে হচ্ছে অনেক ফাইট করছে, আপনার হচ্ছে গিয়ে যারা শত্রু বাইরে থেকে ঢুকলো তাদের সাথে পেরে উঠছে না, তখন আপনার বডিও অনেক সময় কন্ট্রোল করতে পারে না যে আমরা পেরে উঠছি না, এবার হচ্ছে আমাদের হেল্প দরকার। সেই হেল্পটার জন্য আপনাকে এই যে সাইনগুলো আমি বললাম সাথে সাথে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, এবং চিকিৎসক আপনাকে এই আপনার শরীরের ভেতরের যারা ফাইট করছে তাদেরকে হেল্প করার জন্য আরও কিছু ফাইটিং ইনস্ট্রুমেন্ট আপনার শরীরে প্রবেশ করাবে, যাতে আপনার বডিটা স্বাভাবিক এনভায়রনমেন্ট মেনটেন হয় এবং আপনি অ্যালার্জির সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আশা করি আপনাকে আমি চিকিৎসকের নাম এবং কারণ এবং কি কি ব্যবস্থা নিতে এবং কখন আপনাকে হসপিটালাইজড হতে হবে তার সব কিছু ডিটেলস বলে দিলাম। পরবর্তী সময়ে আপনার বা আপনার পরিচিত কেউ যদি অ্যালার্জির সমস্যা ভোগেন, আশা করি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।